আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। খন্দকার জিকের ধারাবাহিক পেইজ ভিত্তিক ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব। অ্যান্ড আপনাদের মধ্যে অনেকেই থাকেন যারা হচ্ছে সারাদিনই ঘরে বসে থাকেন, খুব বেশি ঘোরাফেরা করা হয় না। বিশেষ করে আজকের ক্লাসটা তাদের জন্য। আমরা আজকে মূলত বাংলাদেশটাকে ঘুরব। বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্যগুলো আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব ক্লাসরুমে বসে বসে। তার আগে আমাকে একটু জানাতে হবে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা একটু জানান। অ্যান্ড বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পান, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সো আমাকে একটু জানান যে আমার ভয়েস আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, and বাকি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর ভয়েস ঠিকঠাক শুনতে পেলে আর আপনার হাতে যদি খন্দকার জিকে বইটি থাকে, তাহলে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। দেন আপনার কোনো ফ্রেন্ড যদি থেকে থাকে যে কিনা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তাকেও একটু ইনভাইট করে দিবেন খন্দকার জিকের পেজ ভিত্তিক ক্লাসে। সো আজকে আমরা মূলত 47 পেজ থেকে শুরু করবো, অ্যান্ড 64 পেজ পর্যন্ত যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়ার চেষ্টা করবো। অ্যান্ড এই 47 থেকে 64 পেজ পর্যন্ত যতগুলো টপিক আছে, সবগুলো টপিকের কোনটা গুরুত্বপূর্ণ and কোনটা কিভাবে পড়তে হবে, এই সব কিছু আপনাদেরকে আমি মার্ক করে দিব। ওকে, সো আমরা আর 2 মিনিট অপেক্ষা করি। 2 মিনিট সময় নেই, 2 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। সে পর্যন্ত আপনারা একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন দিবেন। আচ্ছা, সো একটু কষ্ট করে আপনার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে মেনশন দিবেন। শুধুমাত্র আপনি নিজে নিজে ক্লাস করলে হবে এমন তো হবে না। আচ্ছা, আমরা তাহলে চলেন ক্লাসের দিকে চলে যাই। বললাম, আপনারা যারা সারাদিন ঘরে বসে থাকেন, আজকের ক্লাসটা তাদের জন্য। আমরা আজকের ক্লাসে এক্সপ্লোর করব পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে এই স্থানগুলো নিয়ে। অ্যান্ড এটা শুরু হবে হচ্ছে বিল দিয়ে। প্রথমে আমরা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিলগুলো আছে সেগুলো দিয়ে দেখবো আর কি। সো বিল বলতে কি বুঝি আমরা? প্লাবনভূমি অঞ্চলে অসংখ্য জলাভূমি এবং নিম্নভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জলভূমির বৈশিষ্ট্য সম্পন্ন পিরিচের মতো অনেকের অবমান জিনিসকে বিল বলে। আমরা যদি ডেফিনেশনের দিকে না যাই, আমরা যদি সহজভাবে দেখি, আমরা দেখতে পারবো চারদিকে আবদ্ধ একটা জলাশয়, and যেটা আসলে পুকুরের থেকে কিছুটা বড়, সাগরের মতো না, এর থেকে ছোট, এই জিনিসটাকে আসলে বিল বলে। So, বিলের ডেফিনেশনটা আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে জিজ্ঞাসা করবে বাংলাদেশের বিখ্যাত বেশ কিছু বিল। আপনাকে বলতে পারে চলন বিল। চলন বিল, চলন বিল কোথায় অবস্থিত? চলন বিল বেশ কয়েকটা জায়গায় অবস্থিত। চলন বিল হচ্ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং কিছু অংশ হচ্ছে আপনার, চলন বিলের কিছু অংশ আপনার কোথায় পড়েছে? রাজশাহীতে পড়েছে। আমাকে একটু জানাবেন আমার লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, না হয় আমি কালিটা চেঞ্জ করব। আমি আসলে তো বুঝতে পারতেছি না। এই তো আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা একজন একটু জানাবেন আমার লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, না হয় আমার কলমের কালারটা চেঞ্জ করতে হবে, কলমের কালিটা একটু চেঞ্জ করতে হবে। আই গেস রেডটা বেটার এই জায়গায়। ওকে, সো আমরা যদি দেখি বাংলাদেশের সর্ববৃহৎ বিল হচ্ছে এই চলন বিল। বাংলাদেশে মিঠা পানির মাছের প্রধান উৎস। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীটার নাম কি? আত্রাই নদী। চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীটার নাম কি? আত্রাই নদী। সো এই প্রশ্নটা বেশ কয়েকবার আসে যে চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। চলন বিলের মাঝ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? চলন বিলের মাঝ দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে। হলুদের থেকে আমার মনে হয় লালটা আপনারা বেটার দেখতেছেন। চলন বিলের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। আচ্ছা, সো চলন বিল তাহলে আপনার হচ্ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং রাজশাহীতেও মূলত চলন বিলের একটা অংশ পড়েছে। এরপর যদি হচ্ছে আমরা দেখি বিল ডাকাতিয়া। ডাকাতিয়া বিল কোথায় অবস্থিত? খুলনাতে অবস্থিত। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আসলে এখানে আমরা এক্সট্রা তথ্য দেই নাই, যেগুলো পরীক্ষায় আসে ওই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সো ডাকাতিয়া বিল, ডাকাতিয়া বিলকে কি বলা হয়? আপনার হচ্ছে যে বিল ডাকাতিয়া যেটা, এটাকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়। তাহলে পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? ডাকাতিয়া বিলকে। খুলনায় অবস্থিত কোনটা? বা ডাকাতিয়া বিল কোথায় অবস্থিত? খুলনায় অবস্থিত। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কাকে? ডাকাতিয়া বিলকে। এরপর যদি আমরা দেখি ভবদহ বিল। সাউন্ড কম স্যার। এটা আমার ম্যাক্সিমাম সাউন্ড স্যার। আপনি যদি আসলে শুনতে না পান তাহলে কিছু করার নাই। মানে এটাই হচ্ছে যে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এখন আপনার ফোনে হয়তো বা সমস্যা, আপনার জন্য সলিউশন হচ্ছে আপনি ফোনটাকে চেঞ্জ করে নেন। আচ্ছা, আমরা যদি দেখি পশ্চিমা বাহিনীর নদী বলা হয়, এখান থেকে আপনাকে প্রশ্নটা করলে করবে যে আহ, নিচের কোনটিকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়? বিল ডাকাতিয়াকে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়। নিচের কোন বিল খুলনায় অবস্থিত? ডাকাতিয়া বিল খুলনায় অবস্থিত।
ভবদহ বিল। এগুলা এইভাবে পড়বেন, আপনি ছবিটা দেখবেন এরপর পড়বেন যে ভবদহ বিল অবস্থিত যশোরে। যশোরে অবস্থিত বিল কোনটা? ভবদহ বিল। যশোরের দুঃখ বলা হয় কোন বিলকে? ভবদহ বিলকে। যেমন চীনের দুঃখ বলা হয় হচ্ছে হুয়াইংহো নদীকে, কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে, ঠিক একইভাবে যশোরের দুঃখ বলা হয় হচ্ছে ভবদহ বিলকে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি তামা বিল, এটা একটা সীমান্তবর্তী বিল। তামা বিল, এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, এই প্রশ্নটা আসতে পারে, নিচের কোনটি আপনার হচ্ছে যে সীমান্তবর্তী বিল? নিচের কোনটি সীমান্তবর্তী বিল? এই প্রশ্নটা করতে পারে আপনাকে, নিচের কোনটি সীমান্তবর্তী বিল? সো সীমান্তবর্তী বিলটা হচ্ছে যে আপনার তামা বিল। তামা বিলটা হচ্ছে যে আপনার হচ্ছে যে সিলেটে অবস্থিত। সিলেটের এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে জৈন্তাপুরে অবস্থিত। তামা বিল কোথায় অবস্থিত? এক্স্যাক্টলি সিলেটের জৈন্তাপুরে অবস্থিত। তামা বিলটা কোথায়? সিলেটের জৈন্তাপুরে অবস্থিত হচ্ছে তামা বিল। এখান থেকে এই প্রশ্নটা আমরা পেতে পারি, নিচের কোনটি হচ্ছে আপনার সীমান্তবর্তী বিল? এটা হচ্ছে তামা বিল। তামা বিলের পাশে ভারতের ডাউকি রয়েছে। ডাউকি হচ্ছে একটা স্থলবন্দর, সেটা হচ্ছে কোথায় অবস্থিত? তামা বিলের পাশে অবস্থিত। তামা বিলও একটা স্থলবন্দর, আপনারা সিলেটে যারা গিয়েছেন তারা দেখতে পেরেছেন আর কি। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি, ভারত থেকে কয়লা আমদানি করার জন্য বিখ্যাত হচ্ছে আপনার এই এই স্থলবন্দরটা আর কি। এরপর যদি হচ্ছে আমরা দেখি আরিয়াল বিল। আরিয়াল বিলটা কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে অবস্থিত। আর এখান থেকে প্রশ্নটা আসলে নিচের কোনটি মুন্সিগঞ্জে অবস্থিত, বা আরিয়াল বিল কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে। সো আমরা নর্মালি এই যে বাংলাদেশের বিখ্যাত বিল, পাহাড় পর্বত, এই যে বিভিন্ন জিনিসগুলো দেখব, এখান থেকে কোনটা কোন জায়গায় অবস্থিত এক্সাক্ট লোকেশনটা আপনাদের পরীক্ষায় আসে, এটা একটু ভালোভাবে পড়তে হবে। আর স্পেশাল ইনফরমেশন যেগুলো আসে ওগুলো তো বলেই দিচ্ছি আপনাদেরকে। এরপর যদি আমরা দেখি, আপনার হচ্ছে আরিয়াল বিল আপনার হচ্ছে কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জে অবস্থিত। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় এবং প্রাচীন বিল। দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল কোনটা? আরিয়াল বিল। দেশের মধ্য অঞ্চলের সবচেয়ে বড় আর প্রাচীন বিল হচ্ছে যে আপনার আরিয়াল বিল। বাইক্কা বিল অবস্থিত হচ্ছে যে সিলেটের হচ্ছে যে শ্রীমঙ্গলে, বেসিক্যালি হচ্ছে মৌলভীবাজারে আর কি। বগাবিল অবস্থিত হচ্ছে বান্দরবানে। সো আপনাকে বলতে পারে যে প্রান্তিক হ্রদ আর বগা লেক কোথায় অবস্থিত? আপনাকে এখান থেকে বলতে পারে প্রান্তিক হ্রদ, এই প্রশ্নটা আসে, প্রান্তিক হ্রদ ও বগা লেক। প্রান্তিক হ্রদ আর হচ্ছে বগা লেক কোথায় অবস্থিত? এই দুইটা হচ্ছে আপনার হচ্ছে বান্দরবানের রুমাতে অবস্থিত। প্রান্তিক রুমা, বান্দরবান। রুমা, বান্দরবান। বান্দরবানের রুমাতে অবস্থিত হচ্ছে আপনার প্রান্তিক হ্রদ আর হচ্ছে বগা লেক। প্রান্তিক লেক আর বগা লেক। এখান থেকে আরেকটা তথ্য রিলেভেন্ট আর কি দিয়ে দেই, যেটা ভুল করেন আপনারা। ক্রিসেন্ট লেক, হ্যাঁ, ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? এই প্রশ্নটা বেশ কয়েকবার পরে। ক্রিসেন্ট লেক কিন্তু অবস্থিত হচ্ছে সংসদ ভবনে। বাংলাদেশের যে সংসদ ভবনটা আছে, আপনার এই সংসদ ভবনে অবস্থিত একটা লেক হচ্ছে ক্রিসেন্ট লেক। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? সংসদ ভবনে। আপনাকে যখন বলবে ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত, এত এত লেক পড়তে পড়তে আপনাকে যদি বলে এটা অবস্থিত ঢাকাতে, চট্টগ্রামে, রাঙামাটি, বান্দরবানে, আপনি প্রথমেই ঢাকা বাদ দিয়ে দিবেন। আরে ক্রিসেন্ট লেক কিভাবে ঢাকাতে হয়? ঢাকাতে তো লেক থাকতে পারে না। বাট আলটিমেটলি সংসদ ভবনের সামনে যে লেকটা আছে ওইটা হচ্ছে যে আপনার ক্রিসেন্ট লেক। ওকে, আমরা একটু দেখে নিব এই সমস্ত টপিক থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে। প্রথম যে প্রশ্নটা, যেটা হচ্ছে ভবদহ বিল কোথায় অবস্থিত? একটু আগেই বললাম লোকেশনগুলো আমাদেরকে জানতে হবে। এটা এক্স্যাক্টলি যশোরে অবস্থিত। ভবদহ বিল কোথায় অবস্থিত? যশোরে। যশোর জেলায় অবস্থিত বিল কোনটা? হাইল বিল, ভবদহ বিল, আরো দুইটা নাম আছে। সো যশোরে অবস্থিত কিন্তু ভবদহ বিল, তার মানে লোকেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলন বিল কোথায় অবস্থিত? রাজশাহী। শুধু রাজশাহীতে না, এখানে যে অপশনগুলো আছে এই অপশন অনুযায়ী পাবনা এবং নাটোরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। বিল ডাকাতিয়া কোন জেলাতে অবস্থিত? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া বিলকে, যেটা হচ্ছে খুলনাতে অবস্থিত। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় যে বিলকে। সো লোকেশনগুলো আমাদের হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। দ্য মেজর পার্টস অফ চলন বিল কভার হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট? চলন বিলের মেজর পার্টটা আসলে কোন ডিস্ট্রিক্টকে কভার করে? পাবনাতে মেজর অংশটা পড়েছে আর কি। যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে আমাদের এই নাম্বারটা আনসার হবে। সবচেয়ে বড় বিল কোনটা? চলন বিল। চলন বিল হচ্ছে সবচেয়ে বড় বিল, যার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। আরিয়াল বিল কোথায় অবস্থিত? আমি লোকেশনটা বারবার পড়তে বলেছি, মুন্সিগঞ্জে অবস্থিত। বাংলাদেশের কোন অঞ্চলে চলন বিল? তার মানে চলন বিল নেই। এই যে দেখেন, পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? ডাকাতিয়া বিলকে। একটু আগে বললাম
পরীক্ষায় এসেছিল, এটা এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর পাশাপাশি আরো দুই একটা জায়গায় এসেছিল প্রশ্নটা। এরপর চলেন বাংলাদেশের কয়েকটা চর দেখি। আপনারা চরে বসবাস করেন কারা একটু বলেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন হয়তো চরে বসবাস করেন, একটু বলেন আর কি। আপনার যে চরে কে কে বসবাস করেন। যদিও চরে বসবাস করলে আপনারা স্বীকার করবেন না যে ভাইয়া আমি মানে চরে বসবাস করি। একটু বলেন চরের কে কে আছেন। খুবই সুন্দর। তার আগে একটা প্রশ্ন বলি, বলেন তো বাংলাদেশের কোন নদীতে, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার এসেছে। আপনার প্রশ্নটা আচ্ছা, বাংলাদেশে কয়েকটা চর দেখবো আমরা, বিখ্যাত চর। সো এর আগে আপনাকে আর একটা প্রশ্ন করি, বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে? কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে একটু বলেন আপনারা। কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে? বাংলাদেশের কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে একটু জানাবেন। কোন নদীতে সবচেয়ে বেশি চর আছে? হিন্ট দেই আপনাদেরকে, ওই নদীটা আসলে পৃথক করেছে দুইটা জেলাকে, একটা যে টাঙ্গাইল অ্যান্ড সিরাজগঞ্জ। টাঙ্গাইল অ্যান্ড সিরাজগঞ্জকে পৃথক করেছে। টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে পৃথক করেছে। ওকে ভাই, আপনি আমি কি আচ্ছা, বর্তমানে বাংলাদেশের এককভাবে সবচেয়ে বড় যে রেলপথটা আছে ওই নদীর উপরে অবস্থিত, সেটা যমুনা নদী। আচ্ছা, যমুনা নদীতে সব থেকে বেশি চর আছে। যমুনা নদীতে কি আছে আপনার? সবচেয়ে বেশি চর আছে। সো আমরা তাহলে একটু দেখি যে এখন চরগুলো একটু দেখি। প্রথম যে চরটা আছে সেটা যে সাধারণত চর জিনিসটা কি, ধরেন একটা নদীর গতিপথ প্রবাহিত হচ্ছে, তার মাঝে একটা ভূখণ্ড জেগে উঠেছে, বালি জমাট বাঁধতে বাঁধতে ওই জিনিসটাকে চর বলে আর কি। সো বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, অনেক নদী রয়েছেন, প্রত্যেকটা নদীতে কম বেশি চর রয়েছে। এর মধ্যে বিখ্যাত কয়েকটা যে আমরা যদি প্রথমেই দেখি দুবলার চর। সো এই দুবলার চরটা যে সুন্দরবনের অবস্থিত। দুবলার চর কোথায় অবস্থিত? সুন্দরবনে অবস্থিত। এটাকে জাফর পয়েন্ট নামে অভিহিত করা হয়ে থাকে। এটা বিখ্যাত, দুবলার চরটা বিখ্যাত মৎস্য আহরণ, শুটকি উৎপাদন এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। আর বিশেষ করে দুবলার চরে একটা মেলা হয়, সেটা রাস মেলা। দুবলার চরে একটা মেলা হয়, সেই মেলাটা কি? রাস মেলা। তাহলে আপনাকে যদি বলে রাসমেলা কোথায় হয়, দুবলার চরে রাসমেলা হয়। এই যে দুবলার চরটা, এটা আসলে সুন্দরবন থেকে বেশ ভেতরে অবস্থিত, অ্যান্ড এখানে যাইতে আসতে 3 দিন সময় লাগে, মানে 3 দিন সময় নিয়ে আপনাকে যেতে হবে আপনি যদি দুবলার চরটা ঘুরে আসতে চান। অ্যান্ড সুন্দরবন বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা। অ্যান্ড আসলে এই নামটা যেমন সুন্দর, এই বনটা খুবই আমার কাছে মনে হয়েছে অদ্ভুত একটা জায়গা। আপনারা যারা সুন্দরবনে গিয়েছেন তারা আসলে সুন্দরবন সম্পর্কে জানেন। অ্যান্ড সুন্দরবনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবন কয়টা জেলায় পড়েছে? বাংলাদেশের 5টা জেলায় পড়েছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। সুন্দরবন বাংলাদেশের 5টা জেলায় পড়েছে। এই সুন্দরবনের অপর নাম কি? বাদাবন। সুন্দরবনের অপর নাম বাদাবন। সুন্দরবনের আয়তন 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবনের আয়তনটা কত? 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের আয়তন। সুন্দরবনের আপনার 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে পড়েছে। বাংলাদেশের অংশে সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার পড়েছে, বাকি অংশ পড়েছে ভারতে সুন্দরবনের। সুন্দরবনের একটা বিশেষত্ব যে শ্বাসমূল রয়েছে এই জায়গায়। এটা যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বদ্বীপ, সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের বদ্বীপ। ওকে, অ্যান্ড সুন্দরবন যে অঞ্চলটা, এটা আসলে খুবই খুবই মানে মিস্ট্রিয়াস একটা জায়গা। অ্যান্ড সুন্দরবন অঞ্চল যে আমরা বললাম একটু আগে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, 5টা জেলার মানুষ বা 5টা জেলা সুন্দরবন পড়েছে। সো এই 5টা জেলার অনেকেই, বিশেষ করে আপনার যদি সাতক্ষীরার দিকে যান, সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট। কিছুদিন আগে সুন্দরবনের ঢাংমারি খাল থেকে 2 দিন আগে সুব্রত নামে একজন বনজীবীকে কুমিরে নিয়ে গিয়েছে। এটা খুবই নর্মাল একটা ঘটনা সুন্দরবনের ওই অঞ্চলের মানুষ সুন্দরবনের উপর অনেক অনেক বেশি নির্ভরশীল। সো বিশেষ করে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সাধারণত এদেরকে বনজীবী বলা হয়, যারা সুন্দরবনের উপর নির্ভরশীল থাকে, সুন্দরবন থেকে মাছ শিকার বা আদার যে জিনিসগুলো আছে এদের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে, এদেরকে বনজীবী বলে। বাট আপনাদের পরীক্ষার হলে 2টা টার্ম মনে রাখতে হবে, একটা বাওয়ালি, একটা বাওয়াল বা বাওয়ালি, আর একটা মোয়াল বা মোয়ালি। বাওয়াল বা বাওয়ালি, আরেকটা
আপনার হচ্ছে মোয়াল বা মোয়ালি। সো সুন্দরবন থেকে যারা সাধারণত কাঠ, সুন্দরবন থেকে যারা কাঠ ও গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলা হয় হচ্ছে যে বাওয়ালি। অপরদিকে সুন্দরবন থেকে যারা কি সংগ্রহ করে, আপনার হচ্ছে মধু সংগ্রহ করে, ওদেরকে বলা হয় হচ্ছে মোয়ালি। গোলপাতা সুন্দরবনে পাওয়া যায়, যেটা দিয়ে ঘরের ছাউনি বানানো হয়। পাতাটা কিন্তু গোল না, নারিকেল গাছের পাতার মতোই। গোলপাতা কেমন? নারিকেল। আচ্ছা, একজন তরিকুল, ওই মনে হয় ও হচ্ছে আমার আগের আগের ব্যাচের স্টুডেন্ট, ফাইজলামি করতেছে আর কি। আচ্ছা, এদেরকে বনজীবী বলা হয় সুন্দরবন থেকে যারা হচ্ছে যে আপনার মানে করে সুন্দরবনের উপর। অ্যান্ড অথচ সুন্দর একটা জায়গা, আপনারা আসলেই সুন্দর। সুন্দরবন খুবই খুবই অদ্ভুত একটা জায়গা, আপনারা সুন্দরবন গেলে দেখতে পারবেন। সুন্দরবন, এই সুন্দরবনে রয়েছে হচ্ছে আপনার দুবলার চর। এরপর যদি হচ্ছে আমরা দেখি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ চর আছে, এখান থেকে আমরা জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটা একটু দাগাই দিই আপনাদেরকে। আমরা যদি দেখি হচ্ছে, এগুলো জাস্ট একবার রিডিং দিবেন, হ্যাঁ, আপনার কোনটা কোথায় অবস্থিত। আপনি যদি একটু ঠান্ডা মাথায় রিডিং দেন, আপনার মনে থাকবে যে হচ্ছে কোন চর কোথায় অবস্থিত। এখানে চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর ফ্যাশন। চর ফ্যাশনটা একটু ভালোভাবে পড়বেন। চর কুকরি মুকরি। এই জিনিসগুলো আমি কেমনে মনে রাখি জানেন? এই জিনিসগুলো আমাকে আপনি বললে আমি বলে দিতে পারবো এটা কোথায় অবস্থিত, আমি কিন্তু মুখস্থ করি নাই। আমি জাস্ট জিনিসগুলোকে দেখছি, রিলেট করছি, মানে ম্যাপে রিলেট করার চেষ্টা করছি, বা জিনিসগুলো একটু লং টাইম ধরে দেখছি। তো আপনারা এই কাজটা করতে পারেন, এই জিনিসগুলো যদি দেখেন তাহলে মুখস্থ করতে হবে না, এগুলো মুখস্থ করে মনে রাখা সম্ভব না, এতগুলো চরের নাম। চর গজারিয়া, চর আলেকজান্ডার অবস্থিত লক্ষ্মীপুরে। অ্যান্ড হচ্ছে ভাসানচর, ভাসানচরটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নোয়াখালীতে অবস্থিত। মুহুরীর চর ফেনী, এটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ and ভারতের মধ্যে কন্ট্রোভার্সি রয়েছে এই চরটা নিয়ে। নির্মল চরটা খুবই গুরুত্বপূর্ণ, রাজশাহীতে। নিচের কোনটি রাজশাহীতে অবস্থিত, বা নির্মল চর কোথায় অবস্থিত? রাজশাহীতে। পাটানির চর, পাখির চর সুন্দরবনে অবস্থিত, এটাও গুরুত্বপূর্ণ। চর তুফানিয়াটা একটু দেখবেন। এবার চলেন আমরা দেখি বিগত প্রশ্নে কি কি এসেছে। মুহুরীর চর কোথায় অবস্থিত? ফেনীতে, একটু আগেই পড়লাম আমরা। দুবলার চর সুন্দরবনে অবস্থিত, বিশেষ করে সুন্দরবনের দক্ষিণ উপকূলে। এখানে আপনার ধরেন এই প্রশ্নটাকে আরো কঠিন করে দিতে পারে আপনার জন্য, এখানে সেন্ট মার্টিন দিল না, সেন্ট মার্টিন দিয়ে অপশনটা দিল হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, আর এই জায়গায় খ নাম্বারে দিল সুন্দরবনের দক্ষিণ উপকূলে। আপনি যদি সুন্দরবন আনসার করেন, আপনার আনসার ভুল হবে, কেননা স্পেসিফিক ভাবে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত এবং অপশনে এটা বলা আছে। তাই এই জায়গাগুলোতে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা দেখি পরবর্তী হচ্ছে যে নিচের কোনটি বাংলাদেশে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নামে অবস্থিত। আচ্ছা, এটা জাবিতে এসেছিল, এইটা আমরা বেসিকে পাই নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দুই একটা প্রশ্ন এমন হবে, যেমন ধরেন আপনারা প্রশ্নে পাচ্ছেন কিন্তু আপনার বেস ইনফরমেশনে পান নাই, সেক্ষেত্রে ওই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নিলেই হয়ে যাচ্ছে। ভাষাঞ্চর একটু আগে বললাম গুরুত্বপূর্ণ, ভাষাঞ্চর অবস্থিত হচ্ছে নোয়াখালীতে। বাংলাদেশের হাওর। সো বাংলাদেশের শুধু যে নদ নদী রয়েছে এমন না, বাংলাদেশে অনেক হাওরও রয়েছে। বলে না, নদ নদী খাল বিল হাওর বাওরে সমৃদ্ধ দেশ হচ্ছে বাংলাদেশ। তো এরকম বাংলাদেশে আপনারা অনেকগুলা হাওর বাওরও পাবেন। সো এখানে বেসিক কিছু জিনিস দেয়া আছে, এগুলা একটু দেখবেন, বেসিক তথ্যগুলা দেখবেন। চলেন আমরা গুরুত্বপূর্ণ হাওরগুলা একটু দেখে নেই। প্রথমেই যদি দেখি টাঙ্গর হাওর। টাঙ্গর হাওরটা কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। শুরুতে বলেছি প্রত্যেকটা লোকেশন আপনাকে জানতে হবে। টাঙ্গর হাওর কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। খুবই ইন্টারেস্টিং, এই টাঙ্গর হাওরকে স্থানীয়ভাবে বলা হয় নয়কড়ি কান্দা ছয়কড়ি বিল। স্থানীয়ভাবে টাঙ্গর হাওরকে বলা হয় নয়কড়ি কান্দা, নয়কড়ি কান্দা ছয়কড়ি বিল, নয়কড়ি কান্দা ছয়কড়ি বিল। তাহলে নয়কড়ি কান্দা ছয়কড়ি বিল কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। আপনাকে যদি বলে নয়কড়ি কান্দা ছয়কড়ি বিল কোথায় অবস্থিত, এটা হচ্ছে যে সুনামগঞ্জে অবস্থিত। টাঙ্গর হাওর সুনামগঞ্জে অবস্থিত, এটা আমরা সবাই জানি, হ্যাঁ। কিন্তু এই যে নয়কড়ি কান্দার ছয়কড়ি বিল সুনামগঞ্জে অবস্থিত, এই জিনিসটা হয়তো বা আপনি কনফিউজড হয়ে যাবেন, তাই জাস্ট এটা একটু জেনে নিলেই হবে আর কি। এরপর যদি হচ্ছে আমরা দেখি আয়তন বা এই জিনিসগুলো আপাতত মুখস্থ করতে হবে না, এগুলো মনে রাখতেও পারবেন না, কোন বিলের আয়তন কত এগুলো মুখস্থ করার দরকার নাই, এগুলো জাস্ট একবার রিডিং পড়লে হবে। হাকালুকি হাওর মৌলভীবাজারে অবস্থিত। আপনারা এইচএসসি-তে খুব সম্ভবত হাকালুকি হাওর নিয়ে একটা হচ্ছে প্যাসেজও পড়েছেন, এইচএসসি টেক্সট বুকে ইংলিশ ইএফটিতে আছে আর কি। সো এটা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম হাওর। সো বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর। সো হাকালুকি হাওরে ছোট বড় ৮০ থেকে ৯০টি মাঝারি বিল রয়েছে।
লাগবে না, এটা জানতে হবে না। এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা প্রাণীর জলভূমি, এখান থেকে প্রশ্ন আসলে নর্মালি হাকালুকি হাওর কোথায় অবস্থিত, এই প্রশ্নটাই আসবে। হাইল হাওর, এটারও লোকেশন মৌলভীবাজারে অবস্থিত। আহ, এরপর যদি হচ্ছে আমরা দেখি, সিলেটের জৈন্তাপুরে অবস্থিত আরেকটা হাওর আছে, সেটা হচ্ছে বুকবুক হাওর। হাওর থেকে আসা বিগত বছরের প্রশ্নের দিকে যদি একটু তাকাই, টাঙ্গর হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গর হাওর অবস্থিত, আমরা সবাই একটু আগেই পড়ে আসলাম, এটা অবস্থিত সুনামগঞ্জে। এখানে ভুল করা যাবে না, সিলেট দেয়া যাবে না, অপশনে সিলেট দেয় নাই, যদিও আপনাকে কনফিউজ করার জন্য সিলেট দিয়ে দিতে পারে, তখন কনফিউজড হয়ে যেতে পারেন। হাওরের গেটওয়ে বলা হয় কোন জেলাকে? কিশোরগঞ্জকে, এটা একটু ভালোভাবে মনে রাখবেন, এটা উপরে বেসিক যে তথ্য ওখানে ছিল। হাওরের গেটওয়ে বলা হয় কাকে? কিশোরগঞ্জকে হাওরের গেটওয়ে বলা হয়। বাংলাদেশের বৃহত্তম হাওরটা হচ্ছে হাকালুকি হাওর। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? হাকালুকি হাওর। 9 কোটি কান্দার 6 কোটি বিল, যেটা সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম হাওর। এরপর যদি দেখি রামসার সাইট কোনটা, একটু আগে দেখলাম টাঙ্গর হাওর, যেটা হচ্ছে রামসার সাইট। সাধারণত জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই রিকগনিশনটা দেয়া হয় আর কি। ধরেন কোনো একটা জায়গায় সফিস্টিকেটেড কোনো বা বিপন্নপায় কোনো প্রাণী থাকলে, যেটা হচ্ছে বিপন্ন হতে চলেছে, তখন ওইটাকে রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যাতে ওই অঞ্চলের জীববৈচিত্র্যটা রক্ষা পায়, বা ওই অঞ্চলে যে বিলুপ্তপ্রায় প্রাণীটা আছে সেটা বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ কোনটা? টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক হ্রদ। হাকালুকি হাওর কোন অঞ্চলে অবস্থিত? সিলেট এবং মৌলভীবাজারে অবস্থিত হাওর হচ্ছে হাকালুকি হাওর। এখন আমাকে একটু জানান, বাংলাদেশের হাওর বাওর, তারপর হচ্ছে যে চর, এ পর্যন্ত যতটুকু পড়লাম, এইটুকু আপনারা ক্লিয়ার কিনা, বা এতটুকু পড়া হয়েছে কিনা আপনাদের? হাওর বাওর চর যতটুকু পড়লাম এতটুকু পড়া হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। বা হাওর বাওর বা চর, আমরা একটু আগে কি পড়লাম? আমরা বাংলাদেশের হাওর পড়লাম, দেন হচ্ছে আমরা চর পড়লাম। এই জায়গাগুলো থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানান। আপনাদের জন্য 1 মিনিট সময়, এই জায়গা থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, প্রশ্ন করতে থাকেন, সে পর্যন্ত আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি। প্রশ্ন করেন, 1 মিনিট সময় দিলাম আপনাদের, আমি কমেন্ট দেখতেছি, দেখবো। তার আগে একটা জিনিস নিয়ে আপনারা সবাই অনেক বেশি ডিপ্রেসড, সবাই মানে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে আছেন যে অ্যাডমিশন টেস্ট উইদিন 2 মান্থ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বিউপির এক্সামটা নভেম্বরের শেষের দিকে, কেউ কেউ বলতেছে অক্টোবরে হবে। দেখেন, অক্টোবরে হওয়ার সম্ভব না, এখন পর্যন্ত সার্কুলার দেয় নাই। আমি আপনাদেরকে সেই ফার্স্ট থেকে বলতেছি বিউপির এক্সাম নভেম্বরের লাস্টে হবে, এটা ধরে নিয়ে প্রিপারেশন নেন। মাঝে অনেক কিছুই আসতে পারে, যে পরীক্ষা জানুয়ারিতে হবে, বাট আমি কি বলেছি আজ থেকে 3-4 মাস আগেও বলেছি যে বিউপির এক্সাম নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, এটা ধরেই প্রিপারেশন নেন। তার মানে যদি এটা না ধরে প্রিপারেশন নিয়ে থাকেন, এটা আপনার বোকামি। সেকেন্ড যে বিষয়টা, নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, খুবই খুবই বেশি সম্ভাবনা, এটা বলতে পারে 99% পসিবিলিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাকি সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো, সবগুলো না, ম্যাক্সিমামের পরীক্ষা আপনার নির্বাচনের আগে হয়ে যাবে। 2-1টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা 1-2টা বিশ্ববিদ্যালয় থাকতে পারে যারা নির্বাচনের পরে যাবে পরীক্ষা নেওয়ার জন্য। সো সেই দিক চিন্তা করে আপনাদের হাতে সময় একদমই নাই। ডিসেম্বর আর জানুয়ারি এটা আপনাদের পিক টাইম, স্বাভাবিক সময় থেকে হয়তো বা মাস 2-1 কম সময় পাচ্ছেন আপনারা অ্যাডমিশনের জন্য। এটা নিয়ে ফ্রাস্ট্রেশনে যাওয়াটা স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলে আমিও টেনশনে পড়ে যেতাম, বাট রিয়ালিটি হচ্ছে আপনিও যতটুকু সময় পাচ্ছেন আপনার কম্পিটিটরও ঠিক ততটুকু সময় পাচ্ছে। তো যার চান্স হওয়ার এই 2 মাসের মধ্যে হবে, যার না হওয়ার তাকে 2 বছর দিলেও হবে না। যে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করার, সেই 2 মাসের মধ্যে হচ্ছে যে আপনার হচ্ছে যে মানে করবে। আর যার না হওয়ার, সে হচ্ছে যে আরো 2 বছর দিলেও হবে না। বিউপিতে আপনি পরীক্ষা না দিলে বিউপির কিছুই যায় আসে না, ঠিক আছে? বিউপিতে কেউ পরীক্ষা না দিলেও বিউপির কিছু যায় আসে না। আপনি জাহাঙ্গীরনগরে পরীক্ষা না দিলেও জাহাঙ্গীরনগরের কিছু যায় আসে না। মানে পাবলিক ভার্সিটিগুলোতে আপনি যদি পরীক্ষা না দেন, প্রাইভেট ইউনিভার্সিটির মতো বিজ্ঞাপন দিয়ে আপনাকে ডাকবে না, আসো বাবা পরীক্ষা দিয়ে যাও। আপনাদের কোশ্চেন থাকলে করেন, আমি এখন পর্যন্ত আসলে কারো কোনো কোশ্চেন পাইনি। ক্লিয়ার ভাইয়া, কোশ্চেন নাই। আচ্ছা, আমি পিসিতে দেখতে পাচ্ছি, বাট আই গেস আমার ফোনে হয়তো বা আসতেছে না। হয়েছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা আবার সামনের দিকে আগাই।
সো অ্যাডমিশনের ফ্রেজটা কমে যাচ্ছে, মানে অ্যাডমিশন টাইম কমে যাচ্ছে, আপনাদের জন্য ভালো। এই অল্প সময়ে প্রেশার নিয়ে চান্স পেয়ে দেন হচ্ছে যে করবেন আর কি, চিল করবেন। বাংলাদেশের জলপ্রপাত ও ঝর্ণা, সাধারণত ঝর্ণা বা জলপ্রপাতগুলো কোনো উঁচু স্থান থেকে নিচু স্থানে পতিত হয়। একটা ঝর্ণা বা জলপ্রপাতগুলো উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হচ্ছে পতিত হয়। এই এই জিনিসগুলো আপনাদের লাগবে না, আপনার হচ্ছে যে ডেফিনেশন ডেফিনেটলি চাবে না, বাট এখানেও লোকেশনটা গুরুত্বপূর্ণ, কোন ঝর্ণাটা কোথায় অবস্থিত। প্রথমেই যদি দেখি মাধবকুণ্ড জলপ্রপাত, যেটা হচ্ছে মৌলভীবাজারের বড় লেখাতে অবস্থিত। সো আপনাকে বলতে পারে মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত, মৌলভীবাজার থাকলে মৌলভীবাজার, বড় লেখা থাকলে বড় লেখাতে অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত, বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। তাহলে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটি? মাধবকুণ্ড জলপ্রপাত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত কি? বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। আমার সাথে সাথে রিপিট করেন, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি হামহাম জলপ্রপাত, এটা কোথায় অবস্থিত? সিলেটের মৌলভীবাজারে অবস্থিত, দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এরপর যদি আমরা দেখি শৈলপ্রপাত, আচ্ছা শৈলপ্রপাতটা অবস্থিত বান্দরবানে আর কি, বান্দরবান থেকে 8 কিলোমিটার দূরে মিলনছড়িতে অবস্থিত। নাফাকুম, আমিয়াখুম, এইগুলা আপনার কোথায় অবস্থিত? এগুলা বান্দরবানে অবস্থিত। বান্দরবানকে বলা হয় খুমের রাজ্য। বান্দরবানকে কি বলা হয়? খুমের রাজ্যে অবস্থিত। খুমের রাজ্য বলা হয় বান্দরবানকে। ওকে, এরপর যদি হচ্ছে আমরা দেখি আহ, হিমছড়ি। আপনারা যারা কক্সেস বাজারে যান, কক্সেস বাজারে যাওয়ার পরে আপনাদের একটা মানে সিগনেচার প্লেস থাকে হচ্ছে হিমছড়ি পাহাড়। সো হিমছড়ি পাহাড়ে গিয়ে আপনারা হিমছড়ি ঝর্ণাটা দেখেন অ্যান্ড চেক ইন দেন, আমি এখন হিমছড়িতে। সো হিম শব্দটা দ্বারা যেমন আমরা ঠান্ডা কোনো কিছুকে বুঝি, হিমছড়ি ঝর্ণাটা হচ্ছে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা। হিমছড়ি ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সেস বাজারে অবস্থিত। এটা বাংলাদেশের শীতল পানির ঝর্ণা। তাহলে শীতল পানির ঝর্ণা কোনটা? হিমছড়ি ঝর্ণা। সীতাকুণ্ড ঝর্ণা বা সীতাকুণ্ড একটা পাহাড় আছে সীতাকুণ্ডে, সেটা হচ্ছে চন্দ্রনাথের পাহাড়। সো এই চন্দ্রনাথের পাহাড়ে একটা ঝর্ণা আছে, সেটা হচ্ছে যে গরম পানির ঝর্ণা। সো আপনাকে যদি বলে উষ্ণ প্রশোভন বা গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত, এটা হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথের পাহাড়ে। কোথায় উষ্ণ প্রশোভন বা গরম পানির ঝর্ণা রয়েছে? চন্দ্রনাথের পাহাড়ে রয়েছে। চন্দ্রনাথের পাহাড়টা হিন্দুদের তীর্থ ধর্মের জন্য বিখ্যাত বা তাদের তীর্থস্থান হিসাবে পরিচিত। এটা অবস্থিত সীতাকুণ্ডে। তাহলে আপনাকে যদি বলে চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত, আনসারটা হবে সীতাকুণ্ডে অবস্থিত। আপনাকে যদি বলে যে হচ্ছে উষ্ণ প্রশোভন বা গরম পানির ঝর্ণা কোথায় রয়েছে, এটা হবে চন্দ্রনাথের পাহাড়ে বা সীতাকুণ্ডে রয়েছে। আর যদি বলে শীতল পানির ঝর্ণা কোথায় রয়েছে, তাহলে হবে কক্সেস বাজারের হিমছড়িতে। হিম দ্বারা যেমন ঠান্ডা বুঝি, শীতল পানির ঝর্ণা ওইরকম হিমছড়িতে। বাকলাই ঝর্ণা, এটা হচ্ছে বান্দরবানে অবস্থিত। বাকলাই ঝর্ণা কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। এরপর আমরা যদি দেখি বাকি বেশ কয়েকটা ঝর্ণা আছে, এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা একটু দেখে নিব। সহস্রধারা ঝর্ণা, এটা একটু গুরুত্বপূর্ণ। এরপর রিসাং ঝর্ণা অবস্থিত খাগড়াছড়িতে, রুজুক ঝর্ণা অবস্থিত রুমাতে, রেমাক্রি জলপ্রপাত বান্দরবানে, এটা একটু দেখব। এরপর আমরা আমিয়াখুম, নাফাখুম বান্দরবানে, এটা তো বললাম। শুভলং ঝর্ণাটা গুরুত্বপূর্ণ, এটা অবস্থিত রাঙামাটিতে। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? রাঙামাটিতে। এবার চলেন বাংলাদেশের জলপ্রপাত এবং ঝর্ণা থেকে আসা বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেখে নেওয়া যাক। শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? একটু আগেই বললাম গুরুত্বপূর্ণ। শুভলং ঝর্ণা অবস্থিত হচ্ছে রাঙামাটিতে। শুভলং কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। এরপর যদি আমরা দেখি রেমাক্রি জলপ্রপাতটা কোথায় অবস্থিত? রেমাক্রি জলপ্রপাত অবস্থিত বান্দরবানে। হামহাম ঝর্ণা কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। হামহাম কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। উষ্ণ জলের ঝর্ণাধারা কোথায় অবস্থিত? দেখেন এই যে সীতাকুণ্ড দিয়েছে, এখানে সীতাকুণ্ড না দিয়ে যদি চন্দ্রনাথের পাহাড় দিত, তাহলে চন্দ্রনাথের পাহাড় হইতো। এবার যদি দেখি বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? কক্সেস বাজারে অবস্থিত। কক্সেস বাজার না দিয়ে যদি হিমছড়ি দিত, তাহলে হিমছড়ি হতো। এবার ধরেন দেখি আমরা, চলেন হচ্ছে পাহাড় দেখি। আচ্ছা, পাহাড় আর পর্বত শৃঙ্খর মধ্যে পার্থক্য কি? পাহাড় সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু কোনো একটা শিলাস্তূপকে পাহাড় বলে। 600 থেকে 1000 মিটার উঁচু শিলাস্তূপকে পাহাড় বলে। পর্বত শৃঙ্খগুলো 1000 মিটারের উপরে হয়ে থাকে। এখান থেকে একটা কনফিউশন আপনাদের থাকে, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটা? সো আপনাকে যদি বলে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড়। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটা? গারো পাহাড়। অপরদিকে যদি বলে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা, তখন হবে হচ্ছে আপনার হচ্ছে তাজিংডং। তাজিংডং বা বিজয়। তাজিংডং বা বিজয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অফিসিয়ালি।
সরকারিভাবে, যার উচ্চতা হচ্ছে 1231 মিটার। তাজিংডং বা বিজয়ের উচ্চতাটা কত? এটার উচ্চতা হচ্ছে 1231 মিটার। তাজিংডং বা বিজয়ের উচ্চতা, এটাও বান্দরবানে অবস্থিত। গারো পাহাড় অবস্থিত হচ্ছে আপনার ময়মনসিংহে। গারো পাহাড় কোথায় অবস্থিত? আপনার হচ্ছে ময়মনসিংহে অবস্থিত একটা পাহাড় হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড় কোথায় অবস্থিত? মোমেনশাহী বা ময়মনসিংহে অবস্থিত। ওকে, বাংলাদেশের নবীনতম বিভাগ যেটা, সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এরপর আমরা দেখি, এই তো প্রথমেই আছে গারো পাহাড়, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়। পাহাড় বললে হবে গারো পাহাড়, পর্বত শৃঙ্খ বললে হবে তাজিংডং বা বিজয়। এর পাদদেশে স্বাভাবিকভাবে গারো উপজাতিরা বসবাস করবে। আচ্ছা, গারো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম হচ্ছে সিমসাং। সিমসাং নদী গারো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম। এবার যদি দেখি কুলাউড়া পাহাড়। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত একটা পাহাড় হচ্ছে কুলাউড়া পাহাড়। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? মৌলভীবাজারে অবস্থিত। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? কুলাউড়া পাহাড় অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে। ওকে, কুলাউড়া পাহাড় হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। এরপর যদি আমরা দেখি আলুটিলা পাহাড়, এই আলুটিলা পাহাড়টা অবস্থিত খাগড়াছড়িতে। আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড় হচ্ছে এই আলুটিলা পাহাড়। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, জুম চাষের জন্য বিখ্যাত কোনটা? আলুটিলা পাহাড়। আর আলুটিলার পাহাড়ে হচ্ছে আলীর গুহা রয়েছে আর কি। চিম্বুক পাহাড় বান্দরবানে অবস্থিত। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। পাহাড়ের রানী বা কালা পাহাড় বলা হয় কোন পাহাড়কে? চিম্বুক পাহাড়কে। এই চিম্বুক পাহাড়কে কি বলা হয়? পাহাড়ের রানী বা কালা পাহাড় বলা হয়। আপনাকে প্রশ্ন করতে পারে, নিচের কোন পাহাড়কে পাহাড়ের রানী বা কালা পাহাড় বলা হয়? উত্তরটা হচ্ছে চিম্বুক পাহাড়। এরপর বাংলার দার্জিলিংও বলা হয়, আর এখানে মারমা উপজাতিরা বসবাস করে। লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার এবং প্রায় 5 মাইল পশ্চিমে অবস্থিত হচ্ছে লালমাই পাহাড়। এর আয়তন হচ্ছে প্রায় 34 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা 21 মিটার 70 ফুট। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এই যে লালমাই পাহাড়ের প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা লাইন থেকে কোনো না কোনো পরীক্ষায় প্রশ্ন এসেছে অথবা আসবে। এবার যদি আমরা দেখি চন্দ্রনাথের পাহাড়, একটু আগেই বললাম এটা হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত। হিন্দুদের তীর্থস্থান রয়েছে এবং গরম পানির ঝর্ণা রয়েছে এই চন্দ্রনাথের পাহাড়ে। হিমছড়ি একটু আগে পড়লাম, এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এখানে হিমছড়ি ঝর্ণা রয়েছে হিমছড়ি পাহাড়ে। বাটালি পাহাড় চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে বাটালি পাহাড়। চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে বাটালি পাহাড়। আচ্ছা, এরপর যদি দেখি বাকি কয়েকটা পাহাড় আছে, আপনারা একটু পাহাড়গুলো দেখবেন। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেয়, বাংলাদেশের ভূপ্রকৃতি আমরা পড়েছি না, এটা রিলেটেড আর কি আজকের ক্লাসের সাথে। আমরা যদি দেখি বাংলাদেশের যে হচ্ছে আপনার ভূপ্রকৃতি আছে, আমরা লাস্ট ক্লাসে মনে হয় পড়েছি ভূপ্রকৃতি। এই বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই টারশিয়ারি যুগের পাহাড় সমূহ দেশের মোট ভূখণ্ডের 12% এরিয়া জুড়ে অবস্থিত। টারশিয়ারি যুগের পাহাড়কে আবার 2টা ভাগে ভাগ করতে পারি আমরা। কয়টা ভাগে ভাগ করতে পারি? টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, আরেকটা কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়। উত্তর পূর্বাঞ্চল, আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চল। উত্তর পূর্ব, আরেকটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই 2টা ভাগে আমরা টারশিয়ারি যুগের যে পাহাড় আছে এই পাহাড়কে ভাগ করতে পারি। উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল, এই 2টা ভাগে টারশিয়ারি যুগের যে পাহাড় এই পাহাড়কে ভাগ করতে পারি। সো বাংলাদেশের ম্যাক্সিমাম পাহাড় উত্তর পূর্বাঞ্চল বলতে আমরা সাধারণত হচ্ছে যে সিলেট মৌলভীবাজার যে অঞ্চলটা আছে এটাকে বুঝে থাকি। দক্ষিণ পূর্বাঞ্চল বলতে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে বুঝে থাকি। বেশিরভাগ পাহাড় টারশিয়ারি যুগে গড়ে উঠেছে। বাংলাদেশের বেশিরভাগ পাহাড় কোন যুগে গড়ে উঠেছে? টারশিয়ারি যুগে গড়ে উঠেছে। এবার চলেন আমরা দেখি পর্বত বা পর্বত শৃঙ্গ। সাধারণত 1000 মিটারের বেশি উচ্চতা থাকে। পর্বত শৃঙ্গগুলোর উচ্চতা 1000 মিটারের অধিক হয়ে থাকে সাধারণত। সো এখন আমরা যদি পর্বত শৃঙ্গগুলো একটু দেখি, প্রথমেই হচ্ছে যে আপনার মোদকটং। মোদকটং, যেটার অপর নাম হচ্ছে সাকাহাফং, এটা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, বাট আনঅফিসিয়ালি। অফিসিয়ালি হচ্ছে আপনার তাজিংডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এরপর যদি আমরা দেখি দুবলং। তাজিংডং বিজয় বান্দরবানে অবস্থিত। দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেওক্রাডং, এটাও বান্দরবানে অবস্থিত। বগা লেক থেকে একটু সামনের দিকে অবস্থিত এই কেওক্রাডং। এরপর যদি দেখি দুবলং কেওক্রাডং, এই যে দেখেন 1230 মিটার।
কেওক্রাডং এর উচ্চতা হচ্ছে 1230 মিটার। এরপর যোগী হাফং, এটাও বান্দরবানে। আপনার একটা অপশন থাকে, সেটা হচ্ছে যে একটা কনফিউশন থাকে যে যদি আপনার এই পাহাড় নিয়ে প্রশ্ন করে, আপনি যদি না পারেন কোথায় অবস্থিত, বান্দরবান আনসার করলে চান্স থাকে 50% হওয়ার, কারণ বেশিরভাগ পাহাড় হচ্ছে বান্দরবানে অবস্থিত। সো সরকারি মতে একটা কনফিউশন, যেটা হচ্ছে যে সরকারি মতে হচ্ছে তাজিংডং বা বিজয় হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, কিন্তু বেসরকারি মতে হচ্ছে মোদকটং বা সাকাহাফং, এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। সো সরকারি হিসাবটাই আমরা অনুসরণ করব যদি আমাদেরকে প্রশ্ন করে নিচের কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এবার চলেন পর্বত শৃঙ্গ থেকে আসা আমরা বিগত বছরের কয়েকটা প্রশ্ন একটু দেখে নেই। প্রথমে যদি দেখি আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত, এটা খাগড়াছড়িতে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? লালমাই হবে না, কেওক্রাডং হবে না, কেওক্রাডং দ্বিতীয় সর্বোচ্চ, এর উচ্চতা 1230। বাটালি হবে না, বাটালি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাহাড়, তাহলে আমাদের উত্তরটা কি হচ্ছে তাজিংডং বা বিজয়, যার উচ্চতা 1231 মিটার, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এবার যদি আমরা দেখি চিম্বুক পাহাড়, এই চিম্বুক পাহাড়টা কোথায় অবস্থিত? এটা অবস্থিত বান্দরবানে, রাঙামাটিতে নাই। চিম্বুক চিম্বুক পাহাড়টা অবস্থিত হচ্ছে বান্দরবানে। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত পাহাড় হচ্ছে চিম্বুক পাহাড়। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং কোন জেলায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। ওই যে বললাম না, যদি বলে, যদি না পারেন বান্দরবান দিলে চান্সেস থাকবে হওয়ার। জয়ন্তিকা পাহাড় অবস্থিত কোথায়? এটা কিন্তু বান্দরবানে না, এটা কিন্তু সিলেটে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়িয়া অঞ্চল আছে। ও আচ্ছা, উষ্ণ প্রশবন, ওই যে আমরা দেখলাম না সীতাকুণ্ডে উষ্ণ পানির ঝর্ণা রয়েছে। হোয়ার ইজ চিম্বুক হিল সিচুয়েটেড? আচ্ছা, লোকেটেড। চিম্বুক হিলটা কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় আমরা তো সবাই জানি ইন্ডিয়াতে না, পাকিস্তানে না, নেপালে না, চিম্বুক পাহাড় হচ্ছে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানেই অবস্থিত। সো এই প্রশ্নগুলাই মূলত এসেছে আর কি আপনার বিভিন্ন পরীক্ষায়। এখন আমাকে বলেন, এইগুলা কি আপনাদের কাছে কঠিন লাগে নাকি সহজ লাগে? এই সব কিছু দেখার পর আপনার কাছে কি জিনিসগুলো কঠিন মনে হচ্ছে কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন। আর একটু জানাবেন জিনিসগুলো আপনাদের কাছে কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে। ওকে, বাকিরা জানান, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। ক্লিয়ার, হার্ড, হার্ড কেন? এগুলা কঠিন কেন লাগবে মুন্নি? কঠিন লাগার মতো কিছু না। না সহজ লাগে, সহজ মনে হচ্ছে, ক্লিয়ার। এগুলা তো কঠিন লাগার মতো কিছু না, এগুলা কেন কঠিন লাগবে? কঠিন লাগলে আমার সাথে সাথে রিপিট করো, তাহলে জিনিসগুলো সহজ হয়ে যাবে। এবার আমরা যদি দেখি বাংলাদেশের ভ্যালি বা উপত্যকা, সাধারণত দুই পাহাড়ের মাঝে সমতল যে ক্ষেত্র বা স্থান আছে এটাকে ভ্যালি বা উপত্যকা বলে। দুইটা পাহাড়ের মাঝে সমতল কোনো স্থান থাকলে। হালদা ভ্যালি, এখান থেকে জাস্ট কোনটা কোথায় অবস্থিত? হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। আমার সাথে সাথে রিপিট করেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। মাইনমুখী ভ্যালি রাঙামাটিতে অবস্থিত। মাইনমুখী ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। ভেঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটিতে অবস্থিত। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত? কক্সবাজার অবস্থিত। এগুলো একটু মজা করে মনে রাখবেন যে কক্সবাজারের মানুষজন একটু নাপিতালি করে, এরা নাপিত, একটু নাপিত টাইপের, বা নাপিত অনেক বেশি কক্সবাজারে। বলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজারে। সাঙ্গু ভ্যালি অবস্থিত চট্টগ্রামে। সাজেক উপত্যকা রাঙামাটিতে অবস্থিত। দেখেন হালদা ভ্যালি কোথায় অবস্থিত, একদম প্লেইন কোশ্চেন, এগুলো পড়বেন এখান থেকে আসতেছে। কোন ভ্যালিটা কোথায় অবস্থিত? কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা কোনটি? মানে এইখান থেকে একদম ডিরেক্ট আসতেছে। এবার চলেন সমুদ্র সৈকত। সো বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং কি? বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং হচ্ছে আমাদের যে সি পোর্ট বা সমুদ্র সৈকতগুলো রয়েছে, এগুলা কি বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং। সো যে সমস্ত দেশের আসলে সমুদ্র সৈকত নাই তাদেরকে কি বলা হয়? সমুদ্র সৈকত বিহীন দেশগুলোকে কি বলা হয়? ল্যান্ড লক।
ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। ল্যান্ডলক কান্ট্রি বা সমুদ্র সৈকত বিহীন দেশ বলা হয়। যে সমস্ত দেশে সমুদ্র সৈকত নাই তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি বা সমুদ্র সৈকতহীন বা সমুদ্র সৈকত বিহীন দেশ। ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। যে সমস্ত দেশে সমুদ্র সৈকত নাই তাদেরকে কি বলা হয়? ল্যান্ডলক কান্ট্রি বলা হয়। মানে এই সমস্ত দেশের আসলে সমুদ্র। সো বাংলাদেশের অনেক বড় একটা ব্লেসিং হচ্ছে যে সমুদ্র সৈকত না, ভুল বলেছি, মানে সি পোর্ট নাই আর কি, যাদের মানে সি এক্সেস নাই যাদের, তাদেরকে বলা হয়। সো এরকম বাংলাদেশের যেমন সমুদ্র সৈকত রয়েছে, ঠিক একইভাবে আমাদের কিন্তু সি পোর্টও রয়েছে। প্রথমে যদি দেখি কক্সবাজার সমুদ্র সৈকত, যেটা কিনা হচ্ছে যে কক্সবাজারে অবস্থিত, দৈর্ঘ্য 120 কিলোমিটার, এটাই জানলেই হবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি কক্সবাজারের পূর্ব নাম ছিল হচ্ছে পালকিং বা হচ্ছে যে পালঙ্কি অথবা ফালকিং। পালকিং ছিল কক্সবাজারের পূর্ব নাম। কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকটা বিখ্যাত স্থান আছে, লাবণী পয়েন্ট, হিমছড়ি, ইনানি বিচ, সাবরাং। সাবরাংটা বেসিক্যালি হচ্ছে আপনার টেকনাফের দিকে অবস্থিত ইউনিয়ন। সাবরাং একটা হচ্ছে ইউনিয়ন। এই সাবরাংটা কোথায় অবস্থিত? সাবরাং ইউনিয়নটা অবস্থিত হচ্ছে টেকনাফে। টেকনাফ, টেকনাফ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ। এই সাবরাং ইউনিয়নটা অবস্থিত হচ্ছে টেকনাফে। এই টেকনাফেই রয়েছে হচ্ছে বাংলাদেশের একটা দ্বীপ আর কি, বাংলাদেশের স্থলভাগের সর্বদক্ষিণের স্থান যেটা আর কি, সেটা হচ্ছে যে শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপ কোথায় অবস্থিত? আপনার এই শাহপরীর দ্বীপটা অবস্থিত হচ্ছে যে টেকনাফে। শাহপরী দ্বীপ, আপনারা কক্সবাজারে যারা যান তারা ট্রুলি কোনো ফিলই পাবেন না। যদি আপনারা মেরিন ড্রাইভ হয়ে শাহপরী দ্বীপ পর্যন্ত যান, আপনারা একদম ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাডভেঞ্চার পাবেন। আচ্ছা, ইনানি বিচ থেকে গেল, বাকি যে জিনিসগুলো আছে বেসিকগুলো একটু দেখে নেবেন। এখান থেকে কুয়াকাটা, কুয়াকাটা সমুদ্র সৈকত হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত, পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নে অবস্থিত। অ্যান্ড কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয় স্যান্ডি বিচ, বালুময় সমুদ্র সৈকত। এবং কুয়াকাটা থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়। এটা আসলে আহ, মানে আমার কাছে মনে হয়েছে এটা এত ভালো দেখা যায় না, হয়তো আমি যখন গিয়েছি তখন ওয়েদারটা এত ভালো ছিল না। সো কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়? এটা হবে কুয়াকাটা থেকে। দুইটাই সমুদ্রোদয় এবং সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায় আর কি। ওকে, এরপর যদি ইনানি বিচটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এখানে জিরকন পাওয়া গিয়েছে, ব্ল্যাক গোল্ড, যেটাকে বলা হয় জিরকনকে ব্ল্যাক গোল্ড বলা হয়। তো আপনাকে যদি বলে জিরকনের সন্ধান পাওয়া গিয়েছে কোথায়, এটা হচ্ছে কক্সবাজারের ইনানি বিচে সন্ধান পাওয়া গিয়েছে। পার্কি, চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত একটা বিচ হচ্ছে পার্কি, খুব বেশি ফেমাস বিচ না, কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত আর কি। আরো কয়েকটা বিচ আছে এখান থেকে খুবই এক্সেপশনাল। পতেঙ্গা যে চট্টগ্রামে, এটা অ্যাটলিস্ট আমরা জানি, এটাতে আমাদের ভুল হবে না। বাট এই যে তারুয়া সমুদ্র সৈকতটা কোথায় অবস্থিত, এইটাতে ভুল হবে আপনাদের। ভোলার চর ফেশনে অবস্থিত। তারুয়া সমুদ্র সৈকতটা কোথায় অবস্থিত? ভোলার চর ফেশনে অবস্থিত। কটকা সুন্দরবনে অবস্থিত। কটকা সমুদ্র সৈকত বা সি বিচটা অবস্থিত হচ্ছে সুন্দরবনের পাশে। আমরা যদি দেখি এই যে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক উপনাম, প্রত্যেকটা এলাকার ভৌগোলিক উপনাম আছে। যেমন সেন্ট মার্টিনকে কি বলা হয়? প্রবাল দ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ভোলার পর্যটন ব্র্যান্ডিং নেমটা কি? দ্য কুইন অফ আইল্যান্ড, এক দ্বীপ এক জেলা বা বাংলাদেশের দ্বীপের রানী। ভোলার পর্যটন ব্র্যান্ডিং নেম হচ্ছে দ্য কুইন অফ আইল্যান্ড বা বাংলাদেশের দ্বীপের রানী। এরপর যদি হচ্ছে আমরা দেখি কক্সবাজার ছাড়া বাংলাদেশে আকর্ষণীয় সমুদ্র সৈকত কোথায় রয়েছে? নোয়াখালীর ছাগলনাইয়াতে নাই, চট্টগ্রামের বাঁশখালীতে নাই, পটুয়াখালীর কুয়াকাটা। খুবই সহজ, 17তম বিসিএস, আজ থেকে অনেক বছর আগে আসছিল, এই প্রশ্ন আসবে না। কোন সৈকতকে সাগরকন্যা বলা হয়? দেখেন 21-22-এ আসছিল, খুব বেশি দিন আগে কিন্তু আসে নাই। আপনারা ভাবেন অ্যাডমিশনের প্রশ্নগুলো অনেক কঠিন হয়, কিন্তু কঠিন হয় না। আর আরেকটা জিনিস, আপনারা অনেকেই ধরেন এই যে খন্দকার জিকের বেসিক তথ্যগুলো ভুলে গিয়েছেন, বেসিক তথ্য মনে রাখতে পারতেছেন না, এত আসলে মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে কি করবেন? আপনি বেস তথ্যটা পড়বেন, পড়ে এমসিকিউ গুলো সলভ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এমসিকিউ সলভ করাতে অনেক বেশি গুরুত্ব দিবেন, এই এমসিকিউ গুলা থেকেই রিপিটেড কোশ্চেন আসবে। এরপর যদি হচ্ছে আমরা দেখি কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়। এরপর কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে অবস্থিত। দ্বীপ, বাংলাদেশে বেশ কিছু দ্বীপ আছে। সো বাংলাদেশে মানে বেশ কিছু দ্বীপ আছে, এর মধ্যে আপনার হচ্ছে যে অন্যতম ফেমাস, দেখেন এই জিনিসগুলা কিন্তু কঠিন না, হ্যাঁ, আমরা যেগুলো দেখতেছি। এবার যদি দেখি বাংলাদেশের বেশ কিছু দ্বীপ আছে, এর মধ্যে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন। আপনাকে যদি বলে বাংলাদেশের
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা? আহ, সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা? সেটা হবে হচ্ছে সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের ইউনিয়ন, স্থান কিন্তু না, ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের ইউনিয়নটা হচ্ছে সেন্ট মার্টিন, স্থান বললে হবে ছেড়াদিয়া বা ছেড়াদ্বীপ। এই সেন্ট মার্টিন ইউনিয়নের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার হচ্ছে এই সেন্ট মার্টিনের আয়তনটা। এই 8 বর্গ কিলোমিটারের দ্বীপ, যে দ্বীপের মানুষের প্রধান উৎস জীবিকার মৎস্য শিকার, আর হচ্ছে আপনার প্রধান উৎস জীবিকার প্রধান উৎস হচ্ছে মৎস্য আরোহণ আর পর্যটক। দুইটার উপর বেস করে সেন্ট মার্টিন দ্বীপের লোকজন আসলে তাদের জীবিকাটা নির্বাহ করে থাকে। এরপর আমরা যদি দেখি সেন্ট মার্টিনের আপনার হচ্ছে যে অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। নারিকেল গাছের প্রাধান্যের কারণে এই নামটা হয়েছে। অলিভ টার্টল নামে একটা কচ্ছপ পাওয়া যায় সেন্ট মার্টিনে। আপনাকে বলতে পারে অলিভ টার্টল কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে সেন্ট মার্টিনে পাওয়া যায়। আমরা দেখেন এই যে মৎস্য আরোহণ, পর্যটন, এর কারণে হচ্ছে যে সেন্ট মার্টিনটা হচ্ছে বিখ্যাত। এটা হচ্ছে নাফ নদীর মোহনায় অবস্থিত আর কি, বঙ্গোপসাগরে। অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার সেন্ট মার্টিনে। ওকে, এরপর যদি হচ্ছে দেখি ছেড়াদিয়া বা ছেড়াদ্বীপ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, যেটার আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। এই যে দেখেন সেন্ট মার্টিনে অলিভ টার্টল পাওয়া যায়, এটা একটা হচ্ছে কচ্ছপ। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল, কেয়ারি সিন্দাবাদ নামে একটা জাহাজ আর কি চলাচল করত। এবার যদি আমরা দেখি নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ অবস্থিত নোয়াখালীতে, নোয়াখালীর হাতিয়াতে অবস্থিত আর কি নিঝুম দ্বীপ। অনেক বেশি হরিণ পাওয়া যায় এই দ্বীপটাতে। এটার পূর্ব নাম হচ্ছে বাউলার চর। নিঝুম দ্বীপের অন্য নাম বা পূর্ব নাম কি? বাউলার চর। মৎস্য আরোহণ, উপকূলীয় সবুজ বেষ্টনী এবং অতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত এই নিঝুম দ্বীপ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। এটা খুবই গুরুত্বপূর্ণ। আদিনাথ মন্দির রয়েছে এই দ্বীপে। আদিনাথ মন্দির কোথায় রয়েছে? মহেশখালী দ্বীপে রয়েছে। কুতুবদিয়া, আয়তন মাত্র 3 বর্গ কিলোমিটার। অ্যান্ড বাতিঘর রয়েছে। আপনাকে যদি বলে কোন দ্বীপে বাতিঘর রয়েছে, এটার উত্তর হবে হচ্ছে কুতুবদিয়া। এখান থেকে ফ্রিকোয়েন্টলি আসা কয়েকটা প্রশ্ন হচ্ছে, এক দ্বীপ এক জেলা বলা হয় কাকে? ভোলাকে এক দ্বীপ এক জেলা বলা হয়। তারপর হচ্ছে কোরাল আইল্যান্ড বা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? এটা হচ্ছে সেন্ট মার্টিন। কোরাল আইল্যান্ড বা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এরপর হচ্ছে যে বাকি যে কয়েকটা, আচ্ছা, পাহাড়ি দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। সো কুতুবদিয়া, এটা কক্সেস বাজারে অবস্থিত, আয়তন 3 বর্গ কিলোমিটার। কুতুবদিয়ার আয়তন কত? 3 বর্গ কিলোমিটার। ছেড়াদ্বীপ, ছেড়াদিয়া বা ছেড়াদ্বীপ, এটা কক্সেস বাজারে অবস্থিত, সর্বদক্ষিণের স্থান। ভাটার সময় সেন্ট মার্টিন থেকে পায়ে হেঁটে আমরা যাইতে পারি, আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। সোনাদিয়া দ্বীপ, মৎস্য আরোহণের জন্য বিখ্যাত একটা দ্বীপ হচ্ছে সোনাদিয়া। এর থেকেও গুরুত্বপূর্ণ, নিচের কোন দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে? উত্তরটা হবে হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সন্দ্বীপ, সন্দ্বীপটা অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। সন্দ্বীপ, এখানে জাহাজ তৈরি করা হতো প্রাচীনকালে আর কি। এখানে আপনাকে বলতে পারে সন্দ্বীপ কোথায় অবস্থিত? চট্টগ্রামে অবস্থিত। বা নিচের কোনটি চট্টগ্রামে অবস্থিত? সন্দ্বীপ। ভোলা, যার পূর্ব নাম হচ্ছে দক্ষিণ শাহবাজপুর, মেঘনা নদীর মোহনায় অবস্থিত, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, একমাত্র দ্বীপ জেলা। অ্যান্ড পর্যটন ব্র্যান্ডিং নাম হচ্ছে দ্য কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ, দ্য কুইন অফ আইল্যান্ড, হোয়াট এভার, যাই হোক না, কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ বা দ্য কুইন অফ আইল্যান্ড বা বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় হচ্ছে এই ভোলাকে। এবার যদি দেখি দক্ষিণ তালপট্টি দ্বীপ, পূর্ব নাম হচ্ছে পূর্বাশা বা নিউমার। এটা নিয়ে মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা কন্ট্রোভার্সি ছিল। এবার যদি আমরা দেখি স্বর্ণদ্বীপ, এটা হচ্ছে নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত আর কি। এবার বঙ্গবন্ধু দ্বীপ, যেটার অপর নাম হচ্ছে পটুনি দ্বীপ। এখানে লাল কাঁকড়া রয়েছে, বা বেসিক যে তথ্যগুলো আছে এটুকু দেখলে হবে এখান থেকে। বাকি যে দ্বীপগুলো আছে এগুলো জাস্ট একবার রিডিং পড়লেই হয়ে যাবে আমাদের। সো এবার আমরা দেখি বিগত যে প্রশ্নগুলো এসেছে আর কি। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বলা হয়? দেখেন সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এরিয়াকে মেরিন প্রোটেক্টেড যে এরিয়াটা আছে এরিয়া বলা হয়। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? অলিভ টার্টল পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিনে। এটা বিশেষ প্রজাতির একটা কচ্ছপ।
গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? দ্বীপের আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা যেটা, সেই জেলায় অবস্থিত। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে নিউমোর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। নিঝুম দ্বীপের আয়তন কত? এইটা গুরুত্বপূর্ণ। 91 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপের আয়তন হচ্ছে 91 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। দেখেন, বললাম না খুবই গুরুত্বপূর্ণ, কত জায়গায় এসেছে। 26তম বিসিএস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আরো অনেক জায়গায় এসেছে। একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সো এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে বা বিগত বছরের প্রশ্নগুলো আছে, এগুলো দেখলেই কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনগুলো আমাদেরকে পড়তে হবে। সো এই প্রশ্নগুলো দেখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এরপর যদি আমরা দেখি, মানে বিগত প্রশ্ন খুবই গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের বেশ কয়েকটা লেক, সো গুরুত্বপূর্ণ কয়েকটা লেক আমরা একটু দেখে নিব। প্রথমেই যদি আমরা দেখি বগা লেক। সো একটু আগে আমি আপনাদেরকে বলেছি প্রান্তিক লেক বা বগা লেক এই দুইটা কোথায় অবস্থিত? বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। দুইটার লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কোনটা কোথায় অবস্থিত। আর বগা লেকটা বাংলাদেশের একমাত্র বগা লেকটা হচ্ছে প্রাকৃতিক লেক। বগা লেকটা হচ্ছে প্রাকৃতিক লেক। এটা আসবে না, বাট আপনাকে বলতে পারে লোকেশনটা কোথায় অবস্থিত। প্রান্তিক লেক আর বগা লেক দুইটা কোথায় অবস্থিত, এই দুইটার লোকেশন। আর এই যে ক্রিসেন্ট লেক, এটা হচ্ছে সংসদ ভবনের পাশে অবস্থিত, যেটা আপনারা ভুল করবেন, আপনাদেরকে বলেছি। সো এই সবগুলা একটু জাস্ট একবার রিডিং দিলে আমরা কিন্তু পেরে যাব লেক থেকে। দেখেন, বগা লেক নামে পরিচিত কোথায় অবস্থিত? এই প্রশ্নটা এসেছিল বান্দরবানে। ওকে, হোয়াট এভার। সো আজকে আমাদের ক্লাসে যে ছিল, যে টপিকগুলো লেক, তারপর হচ্ছে বিল, তারপর হচ্ছে জলপ্রপাত, তারপর হচ্ছে পাহাড় পর্বত, এগুলা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা জিনিসটাকে যদি অনেক কঠিন করে নেন, তাহলে আপনার কাছে জিনিসগুলো কঠিন লাগবে। আপনারা সহজ করে নিলে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। এগুলাকে এত কঠিন করে নেওয়ার কিছু নাই। এখন আমাকে বলেন, আজকের লেকচার থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা সবাই আমাকে একটু জানান, আজকের যে লেকচার, এই লেকচার থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? বগা লেক নাম কে দিছে এটা তো আপনার জানা লাগবে না। এই প্রশ্ন তো আপনাকে করবে না, বগা লেক নাম কে দিছে। বগা লেক নাম কে দিছে এটা আপনাকে কেউই জিজ্ঞাসা করবে না। ওকে, সো আপনারা যারা এই খন্দকার জিকে বইটা আছে আপনাদের যাদের কাছে, আপনারা যদি এই পেজ ভিত্তিক ক্লাসগুলো করেন, তাহলে আশা করি আপনাদের হচ্ছে যে সাধারণ জ্ঞানের যে ভীতিটা আছে, এই ভীতিটা থাকবে না। বইটা তো দেখেই ভয় পেয়ে যান হয়তো। সো নিয়মিত আমাদের যে খন্দকার জিকের পেজ ভিত্তিক ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো করেন। এই ক্লাসগুলো করলে আপনাদের সাধারণ জ্ঞানের সকল ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।